আজ আমরা একটু ডিফারেন্ট ডাইমেনশন থেকে মার্কেট নিয়ে আলোচনা করব। পুঁজিবাজারে বিনিয়োগ পরিবেশ ও মান উন্নয়ন। বিনিয়োগকারীদেরকে যদি একটি সুষ্ঠু, স্বাভাবিক এবং সুন্দর বিনিয়োগ বান্ধব পরিবেশ দেওয়া না হয়, তাহলে বিনিয়োগকারীরা ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করতে সিকিউর ফিল করবে না। আর বাজারের মান উন্নয়ন বলতে এটি একটি এভার ইভলভিং প্রসেস। আপ টু দ্য মার্ক যদি কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট থেকে বাজারকে ইমপ্রুভ এবং ডেভেলপ করানো হয়, তাহলে বাজার একটি পয়েন্টে স্ট্যাগনেন্ট হয়ে যাবে এবং বিনিয়োগকারীরা এই মার্কেটে ইনভেস্ট করতে ইন্টারেস্টেড হবে না। অন টপ অফ দ্যাট, অনেকেই আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন এ সপ্তাহে মার্কেট কেমন যাবে। শুরুতেই আমরা মার্কেট নিয়ে সংক্ষেপে আলোচনা করব। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। লাস্ট ট্রেডিং সেশনে সূচক 15 পয়েন্ট প্লাস ছিল, কিন্তু টার্নওভারের দিক থেকে যদি বিবেচনা করা হয়, ইটস ভেরি ইনসিগনিফিক্যান্ট এবং পুয়ার। অনলি 411 crore টার্নওভার। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে 237টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে, বিপরীতে কমেছে 120টি কোম্পানির শেয়ারের দর, আর অপরিবর্তিত ছিল 55টি কোম্পানির শেয়ারের দর। আর সেক্টর ওয়াইজ টার্নওভার যদি দেখি, বরাবরের মতোই ফার্মাসিউটিক্যালস, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ফুড অ্যান্ড অ্যালাইড, এই সেক্টরগুলো টার্নওভারের দিক থেকে এগিয়ে আছে। এখন টেকনিক্যালি যদি মার্কেটকে আমরা দেখি, ডিএসসি ব্রড ইন্ডেক্স তার রিসেন্ট হাই থেকে প্রায় 700 পয়েন্টের মতো নিচে নেমে গেছে এবং রিসেন্টলি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাপোর্ট ব্রেক করেছে এবং এখন এখানে 5,760 পয়েন্টে এসে নিজে থেকে একটি সাপোর্ট খুঁজে নেওয়ার চেষ্টা করছে। এছাড়া মার্কেট টার্নওভার অনেকটা কমে গেছে, কারণ এই যে পয়েন্টে এখন মার্কেট বর্তমানে অবস্থান করছে, এখানে কিন্তু সেলার থাকার কথা না, এবং আমরাও লক্ষ্য করছি মার্কেট অনেকটা ড্রাই হয়ে গেছে এবং টার্নওভার অনেকটা পুয়ার। সো সেল প্রেশার অনেকটা কমে গেছে, এখান থেকে মার্কেট ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা বেশি। এখন কালকে যদি মার্কেট 40 থেকে 50 পয়েন্ট পজিটিভ হয়, তাহলে অনেকেই হয়তো এক্সাইটেড হয়ে যাবেন। আবার যদি 20-30 পয়েন্ট কালকে নেগেটিভ থাকে, তাহলে অনেকেই হয়তো আবার ভেঙে পড়বেন কিংবা ডিপ্রেসড হয়ে যাবেন। তো এখন বর্তমানে মার্কেট অনেকটা নিচে নেমে গেছে এবং এখান থেকে 200-400 পয়েন্ট বাড়াটা হচ্ছে খুবই স্বাভাবিক। তবে আমি যেটি বলতে চাইছি, মার্কেট এখান থেকে 200 পয়েন্ট বাড়া কিংবা কমা, সেটিকে আমি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছি না, কেননা এখন ফ্লোর উঠে যাওয়ার পর প্রায় সবগুলো স্টকই লেনদেন হচ্ছে। আর এই মুহূর্তে যদি মিনিমাম 1200 থেকে 1500 কোটি টাকা যদি ডেইলি টার্নওভার না হয়, তাহলে একটি স্বাভাবিক এবং সুষ্ঠু মার্কেট হিসাবে আমরা এই মার্কেট বলতে পারবো না। সো যে সিচুয়েশনটি মার্কেটে এখন প্রিভেল করছে, এ ধরনের একটি সিচুয়েশনে কি করা যেতে পারে? ফ্রেশ যারা ইনভেস্ট করছেন তাদের জন্য এখন একটি গুড টাইম, কারণ অনেক ভালো মানের কোম্পানি, ফান্ডামেন্টালি যে কোম্পানিগুলো সাউন্ড এবং বছর শেষে ভালো ডিভিডেন্ড দেয়, ওই কোম্পানিগুলো ইন্ট্রিনসিক ভ্যালু থেকে অনেকটা নিচে নেমে গেছে। সো ওই কোম্পানিগুলোকে যদি সর্ট আউট করে এন্ট্রি নেওয়া যায়, তাহলে বছর শেষে ভালো ডিভিডেন্ড গেইনের পাশাপাশি ক্যাপিটাল গেইন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যারা অলরেডি ইনভেস্ট করেছেন তাদের জন্য এখন ওয়েট করা ছাড়া বিকল্প কোনো ওয়ে নেই। আর যদি ফান্ড থাকে অ্যাভারেজ ডাউন করার মতো, এখন গ্র্যাজুয়ালি অ্যাভারেজ ডাউন করতে পারেন। এনিওয়ে, আমরা এখন যে ফার্স্ট টার্গেটটি সেট করছি সেটি হবে 6450। এটিকে আমরা শর্ট টার্ম টার্গেট হিসেবে সেট করছি। আর মার্কেটের এখন যে সাপোর্ট পয়েন্ট সেটি হচ্ছে 5757। এই পয়েন্ট থেকে মার্কেট ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সো মার্কেট নিজে থেকেই এই সাপোর্ট পয়েন্টটি খুঁজে নিচ্ছে। এছাড়াও মার্কেটের স্ট্রং সাপোর্ট পয়েন্ট হলো 5578। ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে এটি রিসেন্ট যে ট্রেন্ডটি, এখান থেকে 78%-এর রিট্রেসমেন্ট সাইকেল, 61% থেকে 78, এই জোনটিকে আমরা ইউজুয়ালি গোল্ডেন জোন বলে থাকি এবং এই জোনে এন্ট্রি নিলে প্রফিট হওয়ার চান্স, ক্যাপিটাল গেইন অ্যাজ ওয়েল এজ ডিভিডেন্ড গেইন দুটোই হওয়ার চান্স সবচেয়ে বেশি। গত দিনের একটি আলোচনায় আমি বলেছিলাম, এখন যেহেতু বাংলাদেশে ব্যাংক ইন্টারেস্ট রেট বৃদ্ধি পেয়েছে, আমাদের দেশের অনেক অর্থনীতিবিদ কিংবা অ্যানালিস্ট এখন বলবে যে মার্কেট ব্যাংক ইন্টারেস্ট রেট বৃদ্ধির কারণে মার্কেট ক্রাশ করেছে, এবং সেটি দেখলাম আজকের কয়েকটি চ্যানেলে।
ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কালকে থেকে মার্কেট যদি ঘুরে দাঁড়ায় এবং এখান থেকে যদি র্যালি শুরু করে তখন তারা কিন্তু স্ট্যান্ড চেঞ্জ করে বলবে না মার্কেট এখন অনেকটা নিচে নেমে গেছে, এখান থেকে এখন ইন্টারেস্ট ফ্যাক্টর না, এখান থেকে মার্কেট র্যালি করবে। এখন লাস্ট টাইম যদি আমেরিকান মার্কেটের মডেলটি আমরা দেখি, লাস্ট টাইম ফেড গত 1-1.5 বছর আগে এগ্রেসিভলি তারা ব্যাংক ইন্টারেস্ট রেট বাড়িয়েছিল, কারণ তারা ইনফ্লেশনের সাথে ফাইট করছিল, ইনফ্লেশনকে কুল ডাউন করার চেষ্টা করছিল। তো 5.5 বেসিস পয়েন্ট পর্যন্ত ইন্টারেস্ট বৃদ্ধি করেছিল, কিন্তু তখন মার্কেট ক্রাশ করছিল আমেরিকাতেও। কিন্তু যে মুহূর্তে ফেড একটা পিভট পয়েন্টে পৌঁছে গেল এবং বিনিয়োগকারীরা ফিল করলো যে ফেড আর ইন্টারেস্ট বাড়ানোর অবস্থানে নেই, এরপর যদি ইন্টারেস্ট রেট বৃদ্ধি করে তাহলে ইকোনমি অ্যাজ এ হোল ক্রাশ করবে, তখন থেকেই কিন্তু মার্কেট ঘুরে দাঁড়ালো এবং র্যালি শুরু করলো। এখনও পর্যন্ত ফেড ব্যাংক ইন্টারেস্ট রেট কমায়নি, কিন্তু গত 8-9 মাসের মতো ধরে আমেরিকান মার্কেট র্যালি করছে। সো ইনভেস্টমেন্ট গ্রাউন্ড থেকে, বিগ ইনভেস্টরদের গ্রাউন্ড থেকে যদি মার্কেটকে আমরা দেখি, তাহলে বিগ ইনভেস্টররা কিন্তু মার্কেটে একটা সার্টেনিটি খোঁজে। যখন তারা ফিল করে মার্কেট সার্টেন এবং স্টেবল, তখনই কিন্তু তারা ইনভেস্ট করা শুরু করে। সো আমার সাথে গত 2-1 বছর ধরে 3-4 জন সিএ পাশ করা লোক, এবং তারা অনেক এক্সপেরিয়েন্সড। কোনো ব্যক্তিত্ব আছেন, তারা কোনো কোম্পানিতে হয়তো চিপ পজিশনে রয়েছেন। তারা অনেক সময় ডিসকাস করেন কোন শেয়ারে বাই করবেন, কোন শেয়ার সেল করবেন, এবং তাদের 2-1 জনের বক্তব্য ছিল তারা ভালো মানের কোম্পানিতে ইনভেস্ট করার পরও অনেক লস হয়েছে, এবং মার্কেট ভালো করলেও তখন তারা রিটার্ন পায় না, আবার মার্কেট যখন খারাপ করে এই কোম্পানিগুলো দাম অনেক কমে যায়। আসলে ব্যাপারটি যে শুধু তাদের সাথেই ঘটছে তা নয়, বেশিরভাগ বিনিয়োগকারীদের সাথেই কিন্তু এই ধরনের সিচুয়েশন সবাই যারা ক্যাপিটাল মার্কেটে আমরা আছি সবাই কম বেশি আমরা ফেস করছি। কেননা মার্কেট যতটা টেকনিক্যাল, যতটা অ্যানালিটিক্যাল কিংবা যতটা ইকোনমি ওরিয়েন্টেড, ঠিক ততটাই মার্কেট সাইকোলজিক্যাল। সো দ্য মোমেন্ট একজন ইকোনমিস্ট কিংবা অ্যানালিস্ট মার্কেটকে ইকোনমিক্যাল প্যারামিটারে কিংবা টেকনিক্যাল প্যারামিটারে কিংবা ফান্ডামেন্টাল কোনো প্যারামিটার দিয়ে মার্কেটকে জাজ করতে যায় কিংবা মেজার করতে যায়, তখন কিন্তু 100% অ্যাকুরেসির সাথে তারা মার্কেটকে মেজার করতে পারে না। আরেকটি বিষয় হচ্ছে ক্যাপিটাল মার্কেটে গেম ওভার বলে কিছু নেই। আপনি যেখানে হয়তো গেম ওভার চিন্তা করছেন, ওখান থেকে হয়তো অন্য কোনো ইনভেস্টর ওখান থেকে গেম স্টার্ট করছে। এখন আমরা আসি ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ পরিবেশ এবং মান উন্নয়ন, এই দুটো বিষয় নিয়ে কথা বলবো। বিনিয়োগ পরিবেশ বলতে, আমি যদি একজন ইনভেস্টর হই, আমার কাছে যদি 10 লাখ টাকা কিংবা 20 লাখ টাকা ফান্ড থাকে, তাহলে আমার ডিফারেন্ট অপশান আছে। আমি চাইলে সঞ্চয়পত্রে আমি ইনভেস্ট করতে পারি, এখান থেকে আমি রিস্ক ফ্রি রিটার্ন পাবো বছর শেষে, অথবা আমার গ্রামের বাড়িতে গিয়ে 1 খণ্ড জমি কিনে নিতে পারি, অথবা চাইলে আমি শর্ট টার্ম ব্যাংকে আমি ডিপোজিট রাখতে পারি, অথবা আমি গোল্ডে ইনভেস্ট করতে পারি, অথবা ক্যাপিটাল মার্কেটে আমি ইনভেস্ট করতে পারি। এখন আমি যদি একজন ইনভেস্টর হই, তাহলে প্রথমে আমি যে বিষয়টি দেখব, এই মার্কেটটি স্টেবল কিনা। বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট গত 1 যুগে যদি আমরা ভালো মতো পর্যবেক্ষণ করি, এই মার্কেটটি কিন্তু বছরের বেশিরভাগ সময়ই কিন্তু অস্থির হয়ে থাকে। অস্থিরতাকে আমরা দুভাবেই বিশ্লেষণ করতে পারি। শুধুমাত্র দাম কমে গেলেই যে মার্কেটে অস্থিরতা ক্রিয়েট হয় তা না, অতিরিক্তভাবে দাম বেড়ে যাওয়াটাও কিন্তু ক্যাপিটাল মার্কেটে একটা অস্থিরতা। যেমন 1 সপ্তাহ ব্যবধানে যদি, এখন 1 সপ্তাহ কিংবা 15 দিন ব্যবধানে যদি মার্কেট 2000 পয়েন্ট আপ হয়, এটাও কিন্তু একটা অস্থিরতা ক্রিয়েট করবে মার্কেটে। সো এই মার্কেটে আমরা যেটি লক্ষ্য করি, দর বৃদ্ধির ক্ষেত্রেও একটা বড় ধরনের অস্থিরতা, এবং দর কমার সময়ও কিন্তু একটা বড় ধরনের অস্থিরতা মার্কেটে লক্ষ্য করি, এবং বছরে 7-8 মাসের উপর সময় ধরে কিন্তু মার্কেটে এ ধরনের একটা অস্থিরতা বিরাজ করে। আর এটি হচ্ছে very very disturbing for a investor. So an investor never try to invest his money in a sector which is not stable. এছাড়া আমরা যদি ব্রডার হরাইজনে যদি মার্কেটকে বিশ্লেষণ করি, তাহলে গত 1 যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের যে পলিটিক্যাল সিচুয়েশন অনেক বেশি স্টেবল ছিল অন্য যে কোনো সময়ের তুলনায়।
ইকোনমির পরিধি বৃদ্ধি পেয়েছে, জিডিপি খুব স্টেবলভাবে গ্রো করছে, অনেক নতুন নতুন ইন্ডাস্ট্রি গ্রো করেছে এবং সেখানে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে, সাথে এডুকেটেড এবং স্কিল্ড যে ফোর্স সে সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। সাথে যদি গত এক যুগে আমরা এক্সপোর্টের ধারাবাহিকতা দেখি, বাংলাদেশের এক্সপোর্ট প্রবৃদ্ধিও অনেক বৃদ্ধি পেয়েছে। সো ইকোনমির অনেক প্যারামিটারে কিন্তু স্বস্তির জায়গা আছে বাংলাদেশে, কিন্তু ক্যাপিটাল মার্কেটে এটার কোনো রিফ্লেকশন হয়নি এবং এই মার্কেট গত এক যুগে ইনফ্লেশনকে পর্যন্ত বিট করতে পারেনি। সো একজন ইনভেস্টর তখনই একটি মার্কেটে ইনভেস্ট করার জন্য সুইটেবল একটা পরিবেশ ফিল করবে যখন সে একটা তার ইনভেস্টমেন্টের একটা যথাযথ রিটার্ন পাবে। এছাড়া আমি রিসেন্টলি অনেকগুলো আলোচনায় বলেছিলাম যে পুঁজিবাজারে সুশাসন প্রতিষ্ঠা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই মার্কেটে লিকুইডিটি ক্রাইসিস ঘটেছে কিন্তু আস্থার অভাবে। কারণ আমরা যদি ঠিকমতো অ্যানালাইসিস করা হয় তাহলে গত এক যুগেরও বেশি সময় ধরে যে কোম্পানিগুলোকে আইপিওর মাধ্যমে সেকেন্ডারি মার্কেটে আনা হয়েছে, এনলিস্টেড করা হয়েছে পুঁজিবাজারে, সেই কোম্পানিগুলোর মধ্যে কত পার্সেন্ট কোম্পানি ভালো ছিল? আমি পার্সোনালি মনে করি 60 থেকে 70%-এরও বেশি কোম্পানি বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করেছে। প্রাইস অ্যাকশনের ব্যাপারটি বাদ দিলাম, বছর শেষে সেই কোম্পানিগুলো ঠিকমতো ডিভিডেন্ড দিতে পারছে কিনা এটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ মার্কেট ভালো হলে আবার প্রাইস অ্যাকশন হবে, কিন্তু কোম্পানিগুলো ফান্ডামেন্টালি কেমন এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আসলে ক্যাপিটাল মার্কেট নিয়ে খুব বেশি এখানে গবেষণাও করা হয় না, কিংবা গবেষণা করা হলে যে ফাইন্ডিংসগুলো বেরিয়ে আসে সেগুলোর ইমপ্লিমেন্টেশনও ঠিকমতো হচ্ছে না। সো আমি পার্সোনালি মনে করি পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য একটি সুইটেবল পরিবেশ সৃষ্টি করাটা হচ্ছে এখন খুবই গুরুত্বপূর্ণ। এখন আসি মান উন্নয়ন। মান উন্নয়ন বলতে রিসেন্টলি কিছু কিছু নতুনত্ব পুঁজিবাজারে আমরা দেখতে পাচ্ছি, যেমন বন্ডের মতো ইনস্ট্রুমেন্টকে ডেভেলপ করা হচ্ছে, এটা একটা ভালো দিক। সেকেন্ডলি এসএমই মার্কেটকে ইন্ট্রোডিউস করা হয়েছে, সেটিও একটি ভালো দিক। যদিও এটি নিয়ে অনেক আর্গুমেন্ট হতে পারে, বর্তমানে যেখানে মূল মার্কেটই ঠিক মতো চলছে না সেখানে একটি এসএমই মার্কেটের কী দরকার, একটি আলাদা প্ল্যাটফর্ম করা কী দরকার, এটি নিয়ে আর্গুমেন্ট হতে পারে। বাট ছোট কোম্পানিগুলোর পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি, ছোট কোম্পানিগুলো ক্যাপিটাল মার্কেট থেকে ফান্ড রেজ করার একটা অপরচুনিটি পাচ্ছে, এটা একটি ভালো দিক। শুরুতেই আমরা বলেছি মান উন্নয়ন এটি একটি এভার ইভলভিং প্রসেস, এটি আসলে একটি প্যারামিটারে মেজার করা যাবে না, এটা একটা কন্টিনিউয়াস একটি প্রসেস। এখন এটি করা যেতে পারে, এটি আমি একটা আইডিয়া শেয়ার করছি, একটি গোল্ড ইটিএফ করা যেতে পারে বাংলাদেশ মার্কেটে, যেহেতু বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে প্রচুর পরিমাণ গোল্ড থাকে এবং এটি আনইউটিলাইজডই থাকে। তারা হয়তো যখন মনে করে যে সিগনিফিক্যান্টলি দাম বেড়েছে তখন হয়তো কিছু পরিমাণ গোল্ড সেল করে দেয়, আবার যখন তারা মনে করে যে গোল্ডের দাম কমে গেছে এখন বাই করলে কিছুটা প্রফিটেবল হবে তখন হয়তো ওরা বাই করে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম এই গোল্ডগুলো কিন্তু রিজার্ভেই থেকে যায়। সো এখন একটি ইন্টারমিডিয়ারি কিংবা একটা ইনস্টিটিউশনালাইজ একটি ফ্রেমওয়ার্ক যদি ডেভেলপ করা যায় এবং গোল্ড ইটিএফকে যদি সেকেন্ডারি মার্কেটে যদি ট্রেডেবল করা যায়, তাহলে আমি মনে করি পুঁজিবাজারে অনেকেই ইনভেস্ট করতে চাইবে, কারণ বাংলাদেশে গোল্ড বাই করার মতো সেরকম কোনো ইনস্টিটিউশনালাইজ ফর্ম এখনও নেই। এছাড়া কিছু ইউনিভার্সাল কারেন্সি যেমন বাংলাদেশ ব্যাংক ডলার রিজার্ভ রাখছে, ডলার বাই সেল করার যদি একটা অপশান ক্রিয়েট করা যায় তাহলে কিন্তু মার্কেটে অনেকেই ইন্টারেস্ট ফিল করবে, কারণ এই দুটো হচ্ছে এখন বর্তমান বিশ্বে গোল্ড এবং ডলার এই দুটো ইউনিভার্সাল কারেন্সির মতোই কাজ করছে। সো এখানে ইনভেস্ট করতে অনেকেই সিকিউর ফিল করবে, যেহেতু এটি ইন্টারন্যাশনাল প্রাইসের উপর ডিপেন্ড করছে আপ ডাউন। সো এভাবে কিছু নতুনত্ব যদি আনতে পারে, প্লাস অন্য অন্য বিশ্বের যে দেশগুলো যেমন আমেরিকান ক্যাপিটাল মার্কেটকে আমরা রোল মডেল হিসেবে চিন্তা করব। আমরা অনেকেই সময় কম্পেয়ার করি ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেট কিংবা পাকিস্তান ক্যাপিটাল মার্কেট, বাট গত 2010 সালেও ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেট বাংলাদেশ থেকে খুব একটা ডেভেলপ ছিল না, ইভেন পাকিস্তান মার্কেট আমাদের থেকেও পিছিয়ে ছিল। সো আমরা অবশ্যই রোল মডেল হিসেবে চিন্তা করব আমেরিকান ক্যাপিটাল মার্কেট। আমেরিকান ক্যাপিটাল মার্কেটে কী হয়, তাদের মূল ট্রেডিং আওয়ার
9:30 থেকে হয়তো 4টা পর্যন্ত ট্রেড হচ্ছে। এরপর তাদের আফটার মার্কেট ট্রেড হচ্ছে 4 ঘন্টা। আবার মার্কেট শুরু হওয়ার আগে প্রি মার্কেট হচ্ছে 4 ঘন্টা। এখন আমাদের দেশে যেটা হচ্ছে, মার্কেটের অবস্থা এতই নাজুক যে আমরা মূল মার্কেটেই হয়তো 3-4 ঘন্টা এটা পরিচালনা করাও যাচ্ছে না ঠিকমতো। সো আপাতত প্রি মার্কেট এবং পোস্ট মার্কেট নিয়ে চিন্তা না করে এখানে যেটি করা যেতে পারে যে আমরা এখন স্টকগুলোকে বাই সেল করতে একটা সময় লস হচ্ছে, যেমন T+2 ট্রেডিং ক্লিয়ার করতে সময় নিচ্ছে। সেক্ষেত্রে এটাকে একটু ডেভেলপ করা যায় কিনা, সেম ডেতে বাই সেল করা যদি যায় তাহলে লেনদেনে আমি মনে করি আরও বৃদ্ধি পাবে এবং এটিকে T+1 করতে পারলেও বেটার। আরেকটি কোয়ালিটেটিভ আসপেক্ট থেকে যদি মার্কেটকে আমরা চিন্তা করি, এখানে নেটফ্লিক্স এটি একটি হাইলি গ্রোথ ওরিয়েন্টেড কোম্পানি আমেরিকান মার্কেটে। এই কোম্পানিটির যে দর বৃদ্ধি পেয়েছিল, আমরা ডে চার্টে চলে আসি, রিসেন্টলি একটা হিউজ র্যালি করেছিল। তার কারণ ছিল তার আর্নিংয়ে কিন্তু গ্রোথ ছিল। আবার এখন আমরা লক্ষ্য করছি আর্নিং ডিক্লাইন করেছে। তাদের যে প্রজেকশন আমেরিকান মার্কেটে, আরেকটি বিষয় হচ্ছে নেক্সট কোয়ার্টারে তারা তাদের আর্নিং কী হবে একটা প্রজেকশন তারা কোম্পানি থেকেই দিয়ে দেয়। সো তাদের প্রজেক্টেড আর্নিংটা কম হওয়ার কারণে এখন মার্কেট আবার এই স্টকটির প্রাইস ডিক্লাইন করছে। সিমিলারলি এনভিডিয়া, এই কোম্পানিটি হিউজ র্যালি করছে রিসেন্টলি, কারণ এই কোম্পানিটির আর্নিং গ্র্যাজুয়ালি কোয়ার্টার বাই কোয়ার্টার বৃদ্ধি পাচ্ছে, যার কারণে প্রাইস অ্যাকশনে এটার রিফ্লেকশন হচ্ছে। এখন মেটা প্ল্যাটফর্মস অর্থাৎ ফেসবুক, মেটাও একটা হিউজ র্যালি করলো রিসেন্টলি, ফ্রম 280 থেকে এটি আপ টু 520 পর্যন্ত র্যালি করলো, কারণ প্রাইস অ্যাকশনও এখানে আমরা আর্নিংয়ের দিক থেকে লক্ষ্য করছি এই কোম্পানিটি কোয়ার্টার বাই কোয়ার্টার গ্রো করছে এবং আর্নিংয়ে এই প্রাইস অ্যাকশনে এটার রিফ্লেকশন পড়ছে। তো একটি স্টক দর বৃদ্ধির জন্য মেইন যে ফ্যাক্টরটি কাজ করে সেটি হচ্ছে কোম্পানিটির আর্নিং, কারণ কোম্পানিটির আর্নিং যদি বৃদ্ধি পায় তাহলে কোম্পানিটি বছর শেষে ভালো ডিভিডেন্ড দিতে পারবে। এই কারণেই প্রাইস অ্যাকশন এটার রিফ্লেকশন আসে। কিন্তু ইন্টারেস্টিংলি বাংলাদেশ মার্কেটে যে কোম্পানিগুলো অপারেশন বন্ধ, যে কোম্পানিগুলোর বিজনেস মডেল ভালো না, যে কোম্পানিগুলো ঠিকমতো বছর শেষে ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা রাখে না, এই ধরনের কোম্পানিগুলোতে অ্যাবনর্মালি প্রাইস অ্যাকশন হচ্ছে। আমি কোম্পানিগুলোর নাম মেনশন করছি না, কারণ অনেকেই কোম্পানিগুলো নিয়ে ট্রেড করছেন, ইনফ্যাক্ট আমরাও করছি। কিন্তু বস্তুত এই ধরনের সিচুয়েশন যদি দীর্ঘদিন ধরে ক্যাপিটাল মার্কেটে প্রিভেল করে, তাহলে মার্কেটের যে একটা বেসিক স্ট্রাকচার সেটি নষ্ট হয়ে যায়। সো প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে এ ধরনের ইরেশনাল বিহেভিয়ার মার্কেটের স্ট্রাকচারকে নষ্ট করে এবং মার্কেটের কোয়ালিটিকে নষ্ট করে। সো এই বিষয়গুলোকে সর্ট আউট করা উচিত। সো এনিওয়ে, আজকের আলোচনাটি আসলে অনেক লেন্দি হয়ে যাচ্ছে, এখানে আলোচনাটি শেষ করছি। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো, আপনাদের চিন্তাভাবনাগুলো আমাদের সাথে শেয়ার করুন কমেন্ট বক্সে, কারণ সবাই মিলেই কিন্তু আইডিয়া শেয়ারের মাধ্যমেই কিন্তু এই পুঁজিবাজারকে আমরা চাইলে অনেকটা এগিয়ে নিতে পারি। সো একটি মার্কেট তখনই ডাইনামিক হয় যখন পার্টিসিপেশন বৃদ্ধি পায়। সো পার্টিসিপেটরি একটি মার্কেট বর্তমানে খুবই ইম্পর্ট্যান্ট এই পুঁজিবাজারের মান উন্নয়ন, এবং পুঁজিবাজারকে যদি আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই সবাইকে কন্ট্রিবিউট করতে হবে। সো বন্ধুরা, ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে শোনার জন্য। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।